আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার প্রমিত আমিনুল পরশ। আমি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। আমার কিছু সিনিয়র মেন্টর এবং ফেলো আইনজীবী হাইকোর্টের একটা রিট ডিভিশন বেঞ্চে একটা অ্যাপ্লিকেশন প্রসেস করেছেন, যেখানে তারা দাবি দিয়েছেন, প্রেয়ার করেছেন যে যে 6 জন সমন্বয়ক আছেন ডিবি হেফাজতে, তাদেরকে কোর্টের সামনে প্রডিউস করা হোক এবং কোর্ট তাদের কাছ থেকে জানুক যে তারা আসলে নিজ ইচ্ছায় আছেন কিনা, তারা ভালো আছেন কিনা, তাদের আলটিমেটলি তাদের উপর ফোর্স করে তাদের কাছ থেকে যে তারা যে আন্দোলন সেটা স্থগিত করেছেন কিনা এই বিষয়ে বিস্তারিত জানুক। এবং দ্বিতীয় প্রেয়ার হচ্ছে যে আমাদের যারা সন্তান, আমাদের মানে সর্বোপরি যারা স্টুডেন্ট, যারা আন্দোলন করছে বা করতে নামছে, ন্যায্য দাবি চাচ্ছে, তাদের উপর যেন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী লাইফ রাউন্ড না ছোড়েন বা করেন। তো আমি তাদের এই প্রেয়ারে একদমই সহমত, কারণ তারা একটা ন্যায্য দাবি চাচ্ছেন, ন্যায্য প্রেয়ার করেছেন। আমাদের সংবিধান অনুযায়ী যে কাউকে সেটা হেফাজতে হলেই হবে, যে কোর্ট চাইলে তাকে বলতে পারে, কারো হেফাজতে থাকলে সেই ব্যক্তিকে বলতে পারে বা সেই ইনস্টিটিউশনকে বলতে পারে যে ওই ব্যক্তিকে যে আটক বা হেফাজতে আছে বা ডিটেইনড আছে তাকে প্রডিউস করা হোক কোর্টের সামনে। তো এই প্রেয়ারটা মানতে আসলে যে কি সমস্যা বা কি অসুবিধা সেটা আমার বোধগম্য না। যদিও আমি সংবিধান যতটুকু জানি, যতটুকু পড়েছি, যতটুকু বুঝেছি, তাতে আমি মনে করি এতে কোনো প্রকার আইনি প্রশ্ন নেই। দ্বিতীয় কথা হচ্ছে তাদের আরেকটা প্রেয়ার আছে, সেটা হচ্ছে আমাদের সন্তান, সোজা কথা, যারা এই আন্দোলন করছেন, যারা নিরস্ত্রভাবে আন্দোলন করছেন, তাদের উপর পুলিশ যেন লাইফ রাউন্ড না ছড়ে, প্রশাসন যেন লাইফ রাউন্ড না ছড়ে। তাদেরকে পুলিশের যে পিআরবি আছে সেই বিধি অনুযায়ী এবং হিউম্যান রাইটসের যে কনভেনশন আছে সেই কনভেনশন অনুযায়ী তাদেরকে ছত্রভঙ্গ করুক, তাদেরকে আন্দোলন করতে দেওয়া না হোক, সেই প্রসিডিউর তারা ফলো করেন। এখানেও সংবিধান, পিআরবি এবং ইউএনের যে হিউম্যান রাইটস কনভেনশন আছে সেই কনভেনশন অনুযায়ী কোনো ধরনের আইনি জটিলতা নাই। কিন্তু কথা হচ্ছে এই প্রেয়ার, আমি গতকালকে শুনলাম যে আমাদের সেই ডিভিশন বেঞ্চের একজন মাননীয় বিচারপতি অসুস্থ, এই কারণে বেঞ্চটি বসেনি এবং পরবর্তীতে হয়তো বা বসবেন, বা এমনও হতে পারে বেঞ্চটা ভেঙে যেতে পারে, তখন হয়তো বা অন্য কোনো বেঞ্চে এটা শুনানি হতে পারে। কিন্তু সেটা হচ্ছে যে সময়টা কালক্ষেপণ হচ্ছে। যে জিনিসটা লিগাল, সংবিধান এবং আইন অনুযায়ী যদি এটা দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যেটা এটা যত আর্লি দেওয়া যায় তত সবার জন্য মঙ্গলকর হবে। যেমন আমি যদি অতীতের কথা বলি, খুব বেশি অতীতের না, কিছুদিন আগের কথা বলি, যে যখন আমাদের অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতিরা একটা ডেট ফিক্স করলেন যে পরবর্তী তারিখ কোটা আন্দোলনের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চের যে ডিসিশন আছে সেটা নিয়ে বিস্তারিত বিচার হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের দেশে যারা ছাত্র আন্দোলন করছে বা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করছে, তারা আসলে কোর্টের উপর ভরসা রাখতে পারে নাই। তার কারণ আছে, হয়তোবা আমাদের সংবাদপত্রগুলো, সংবাদ মাধ্যমগুলো কোর্টের কিছু জেনারেল অপিনিয়নগুলোকে এমনভাবে প্রচার করেছে যাতে আসলে একজন সাধারণ মানুষ হিসেবে কনফিডেন্স রাখা সম্ভব নয়।
যেমন সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে যে আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার যখন সাবমিশন রেখেছে যে দেশ এখন পরিস্থিতি অনেকটাই বেসামাল, ছাত্ররা সবাই রাস্তায় নেমে এসেছে, দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আমাদের মাননীয় বিচারপতি তার রিপ্লাই দিয়ে বলেছিলেন যে কোর্ট তার নিয়মে চলবে, কোনো আন্দোলন কোর্টকে এর কোনো ডিসিশনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। হয়তো তিনি বুঝাতে চেয়েছিলেন, আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে যে ন্যায় বিচারের ক্ষেত্রে এই ধরনের আন্দোলন কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। কিন্তু এখানে কথা হচ্ছে যে ডেটটা ছিল অলমোস্ট 1 মান্থ পরে। দেশ আসলেই কিন্তু অনেকটা সাফার করতেছিল এই কোটা আন্দোলনের কারণে। আমার ছোট ভাই বোনেরা রাস্তায় নেমে গেছিল, তাদের পড়ালেখায় সমস্যা হচ্ছিল, তাদের বাবা মারা উদ্বিগ্ন ছিল। সব মিলিয়ে দেশে রাজধানী আমাদের ঢাকা শহরে চলাচলের সমস্যা হচ্ছিল, নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছিল। সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে ডেটটা আরও আগে দেওয়া সম্ভব ছিল এবং দেওয়া উচিত ছিল। কারণ আমি জানি আমার এতদিনকার প্র্যাকটিস আমি এতটুকু বুঝেছি যে যে কোনো সময়ে আমাদের সুপ্রিম কোর্ট চাইলে তার কোর্ট বসাতে পারেন এবং বিচার করতে পারেন। তো যেহেতু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অবশ্যই উচিত ছিল দেশের নীতি নির্ধারক এবং আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা এবং আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল, তাদের উচিত ছিল যে ডেটটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারটা পরিচালনা করা। তাহলে হয়তোবা আজ আমরা আমাদের এই দেশের রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা না হতে পারত। আমাদের দেশে সবচেয়ে বড় যে ক্ষতি আমাদের মূল্যবান মেধাবী ছাত্রগুলো না মারা যেত, আমার দেশের মায়েদের বুক খালি না হতো, আমার তার ভাইরা চলে না যেত, আমার বোনদের তাদের ভাইদের হারাতে না হতো। সেই তারা কিন্তু তাদের ডেটে ফিক্স থাকতে পারে নাই, তাদের ডেট আগায় আনতে হয়েছে এবং হচ্ছে আলটিমেটলি সেই কোটা আন্দোলনের বিচার করতে হয়েছে, দাবি মেনে নিতে হয়েছে। যদিও বা সম্পূর্ণ মেনে নিতে পারেননি, তারা চেয়েছিল 5%, হয়েছে 7%। অবশ্য যদি হিসাব করি আমি যে এতদিন পরে হয়তো বা মুক্তিযোদ্ধাদের সন্তান খুব একটা চাকরিতে অ্যাভেল করতে পারবে এই বয়স তাদের নাই, কাজেই ধরে নেওয়া যায় যে তারা যা চেয়েছে তার থেকে তারা বেশি পেয়েছে, 2% কোটা রয়েছে মাত্র। তো আমার কথা হচ্ছে 2% কোটা এবং 5% মুক্তিযোদ্ধা কোটা। 2% কোটা কি দেওয়া হয়েছে, একটা হচ্ছে গোষ্ঠীদের জন্য 1% এবং 1% হচ্ছে প্রতিবন্ধী এবং থার্ড জেন্ডার। এখানে আমি একটু বলতে চাই যে আমার এই ভিডিও যতজন দেখতেছেন তারা যদি কোনো কর্মচারী রাখেন, সরকারি না, আমি বলতেছি বেসরকারিভাবেই, যে সেম কোয়ালিফিকেশনের একজন থার্ড জেন্ডারকে আপনি রাখবেন নাকি একজন মেল অথবা ফিমেল যাদের জেন্ডার নিয়ে কোনো সমস্যা নেই তাকে আপনি রাখবেন। আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে, ব্যাকওয়ার্ড সেকশন হচ্ছে থার্ড জেন্ডার। তো থার্ড জেন্ডারটা হওয়া উচিত ছিল 5%, কিন্তু যাই হোক মহামান্য বিচারপতিরা আমার থেকে অনেক বেশি বোঝেন, জানেন এবং তারা বিজ্ঞ। তারা অবশ্যই যখন ডিসিশন দিয়েছেন আমার থেকে আরও ভালো নিবিড়ভাবে চিন্তা করে দিয়েছেন। তো সে সম্পর্কে আজ আর বলতে চাচ্ছি না। আজকে আমার আর একটু কথা বলার আছে, সেটা হচ্ছে যে মাত্র কয়েকজন মানুষ তার
জীবন দিয়ে একটা দেশের রাষ্ট্রভাষা চেঞ্জ করেছে। আজকে যে আমি কথা বলছি বাংলা ভাষায় বলছি, যে দেশের যখন এই দেশ পাকিস্তান আন্ডারে ছিল তখন আমাদের রাষ্ট্রভাষা ছিল উর্দু। কয়জন মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমি আমার রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। কয়েকজন মানুষের আত্মহত্যের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমি স্বৈরাচারতন্ত্রের পতন দেখেছি। স্বৈরাচার সরকার এরশাদকে চলে যেতে হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আজ বর্তমানে এতগুলো মেধাবী মানুষ আত্মাহুতি দেওয়ার পরও তাদের যে ন্যায্য দাবি, 9টি দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে যারা এই অবৈধ ইল্লিগাল ডিসিশন দিয়েছে যে গুলি চালাও, যেভাবে পারো এই আন্দোলনকে রুখে দাও, তাদের বিচার চেয়েছে। সেই বিচার তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন না, এজন্য এখনো আন্দোলন চলছে। তারা চেয়েছে যে তারা যে ন্যায্য দাবি চেয়েছে, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের যারা যে দাবিটা ছিল, যেটা কোর্ট আলটিমেটলি কনসিডার করেছে, তার মানে কি যে তারা ন্যায্য দাবি চেয়েছে। সেই ন্যায্য দাবি করতে যেয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে অবৈধভাবে আটক করা হচ্ছে। কেন তারা এই ন্যায্য দাবি চাইলো, রাস্তায় নামলো, আন্দোলন করলো, তো যেটা মাননীয় সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে এই আন্দোলনটা আসলে স্বাভাবিক ছিল এবং এই আন্দোলনের দাবি আলটিমেটলি তারা মেনে নিয়েছে, তার মানে কি আন্দোলনটা বৈধ। সেই বৈধ আন্দোলনে যারা শরিক হয়েছে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এইটা যেন না হয় সেটা একটা দাবি, তাদেরকে ছেড়ে দেওয়া হোক, সেই দাবিটাও এখন মানা হচ্ছে না। তাহলে কি, যদি না মানা হয় তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে একটা অবৈধ কাজ করা হচ্ছে। এটা দেশের সর্বোচ্চ আদালতের যে আমি বলবো অবমাননাই করা হচ্ছে। আর হচ্ছে যে এই আন্দোলনগুলো এক্সক্লেড করার কোনো রিজন আমি দেখতেছি না। কারা এই অবৈধ নির্দেশগুলো দিছে, তাদের বিচার করতে সমস্যা কি? তারা যদি নির্দোষ হয়, তারা যদি দায়িত্বফুল হয়ে তাদের দায়িত্বের আন্ডারে, আমাদের সিআরপিসিতে আছে যে একটা সরকারি ফোর্স তার দায়িত্ব নিবানোর কালে যদি রিজনেবল কজের কারণে একটা মানুষের ডেথ ঘটায়, সেটা আসলে অপরাধ হিসেবে গণ্য হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিচার করতে তো দোষ নাই, বিচার করবে, সে নিরপরাধ হইলে সে তো শাস্তি পাবে না। এদেশে যদি ন্যায় বিচার এখনো থাকে তাহলে সেই বিচার করতে সমস্যা কোথায়? এই দাবি মানতে সমস্যা কোথায়? তারা চাচ্ছে তাদের ক্যাম্পাসগুলো খুলে দিতে, তারা আবার পড়ালেখা করতে চায়, তো সেই ক্যাম্পাসগুলো কেন খুলে দেওয়া যাবে না? কেন ছাত্রদেরকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে দেওয়া হচ্ছে না? তো এই দাবিগুলো আসলে অবিলম্বে মেনে নেওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষকে, আমার 2টা বাচ্চা আছে, হয়তো এখনই তারা অ্যাভেল করতে পারবে না এই শিক্ষা প্রতিষ্ঠানে। আমার বাচ্চাটা ছোট, একটা বাচ্চা 1.5 বছর বয়স, একটা বাচ্চা মাত্র প্রাইমারি স্কুলে যায়। কিন্তু আমার অনেক ভাই ব্রাদার আছে, আমার অনেক সিনিয়ররা আছে, আমার অনেক প্রতিবেশী আছে, আমার অনেক আত্মীয় আছে, আমার অনেক বাংলাদেশের মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চাদের এখন পড়ালেখা ইউনিভার্সিটিতে চলতেছে এবং তারা খুব শিগগিরই একটা চাকরি পেয়ে তার পরিবারের হাল ধরবে।
এই অনিশ্চয়তা কেন? এই অনিশ্চয়তা কেন? আমি মনে করি অবিলম্বে সরকার এই পদক্ষেপগুলো নিক, এই 9 দফা ন্যায্য দাবি মেনে নেওয়া হোক এবং ছাত্রদেরকে যেন তারা নির্বিঘ্নে নির্ভয়ে আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে পারে, পড়ালেখা করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া হোক। আর এদেশে যেন কেউ না বলতে পারে যে ন্যায় বিচার এখন আর পাওয়া যায় না, সেই ব্যবস্থা করা হোক। প্রত্যেকটা হত্যা সেটা হইতে পারে, যদি পুলিশ যেমন বলতেছে যে আমরা গুলি করি নাই, একটা থার্ড পার্টি গুলি করছে, তাহলে আপনারা ইনভেস্টিগেশন করেন, করে অবশ্যই সেই হত্যাকারীকে ধরেন, ধরে তার বিচার করেন, প্রমাণ সাপেক্ষে বিচার হবে। কিন্তু কথা হচ্ছে যে ন্যায্য দাবি যেটা, সেটা কখনোই যদি লাইভ রাউন্ডস দিয়েও গুলি করেন, নির্বিচারেও গুলি করেন, তারপরও ঠেকাতে পারবেন না। 30 লাখ মানুষ শহীদ হয়ে এই বাংলাদেশ বানাইছে, যে বাংলাদেশে আমি বসবাস করি, আমি থাকি, আমি বাংলায় কথা বলি, আমি বাঙালি হিসেবে পরিচয় দিই। তো 30 লাখ মানুষ মরতে পারে একটা দেশকে তৈরি করার জন্য, সেক্ষেত্রে ন্যায্য দাবির জন্য আবার 30 লাখ মরবে, 30 লাখ না মরলে 1 কোটি মরবে। কতজনকে আপনি লাইফ রাউন্ডস দিয়ে মারতে পারবেন? কতজনকে আপনি নির্বিচারে গুলি করে মারতে পারবেন? কতজনকে আপনি হেনস্থা করতে পারবেন? কতজনকে আপনি গুম করতে পারবেন? কতজনকে আপনি গায়েব করে দিতে পারবেন? তার থেকে ভালো না যে ন্যায্য দাবি মেনে নিয়ে ন্যায় বিচার করা? যেটা ন্যায় আপনাকে সেটা দিতেই হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, একদিন ন্যায় বিচারের প্রতিষ্ঠা হবেই। কথায় আছে, সত্য কখনো লুকায় থাকে না। আর সত্য যেটা, সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই। কাজেই সত্য দমায় রাখা সম্ভব না। এই চেষ্টা করাটা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। ধন্যবাদ।